শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, চলো জেনে নেই রেচনতন্ত্র মানে কি। আমাদের দেহে সবসময় কিন্তু খাদ্য পরিপাক হচ্ছে। খাদ্য গ্রহণের পরে প্রথমেই কিন্তু খাদ্য উপাদানগুলো দেহে শোষণ হয় না, আগে পরিপাক হয়ে সেটা সরল উপাদানে পরিণত হয়। এই সময় কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। তো আমরা সহ সকল প্রাণী, এমনকি ঘাসফড়িংয়ের দেহেও বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়। যে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের পরে যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের প্রক্রিয়াকেই রেচন বলা হয়। ঘাসফড়িংয়ের রেচনতন্ত্রের অঙ্গ হিসাবে কাজ করে এরকম কয়েকটা অঙ্গ আছে। একটা হলো মালপিজিয়ান নালিকা, ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। সবগুলো সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো। তবে এর মধ্যে প্রধান নালিকা বা ঘাসফড়িংয়ের রেচনতন্ত্রের প্রধান যে নালী হিসাবে কাজ করে সেটা হলো মালপিজিয়ান নালিকা। তো এইটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের পরীক্ষায় আসলে হয়তো এইটা থেকেই সিকিউ প্রশ্ন আসার চান্স বেশি। তো মালপিজিয়ান নালিকা সম্পর্কে আমরা তাহলে আলোচনা করি। মালপিজিয়ান নামটা কিভাবে আসলো? বিজ্ঞানী মাসেলো মালপিজি নামে ইতালির একজন বিজ্ঞানী ছিলেন। তো এই বিজ্ঞানী মাসেলো মালপিজি সর্বপ্রথম কিছু নালিকা আবিষ্কার করেছিলেন। তিনি দেখেন যে ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক নালী আছে, দেখো এটা হলো ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী। এইটাকে একটা ঘাসফড়িং তোমরা যদি কল্পনা করে নাও, ঘাসফড়িংয়ের ভেতরের যে গহ্বর সেইটাকে আমরা বলেছিলাম হিমোসিল, এবং হিমোসিলের তিনটা পার্ট ছিল। একদম উপরের পার্টে ছিল হৃদযন্ত্র বা হৃদপিণ্ড, তারপরের পার্টটায় পৌষ্টিক নালী এবং একদম নিচের পার্টটায় ছিল স্নায়ুরজ্জু। তো এইটা দেখো, তাহলে ঘাসফড়িংয়ের গহ্বর এবং মাঝখানের পার্টটায় পৌষ্টিক নালী বিস্তৃত থাকে। পৌষ্টিক নালীর তিনটা অংশ আছে, একটা হলো অগ্র পৌষ্টিক নালী, একটা মধ্য পৌষ্টিক নালী আর একটা পশ্চাৎ পৌষ্টিক নালী। তো বিজ্ঞানী মালপিজি কি দেখলেন? এই মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর মাঝখানে কিছু নালিকা দেখতে পান। তো মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর মাঝখানে যে নালিকাগুলো তিনি দেখতে পান, তারই নাম অনুসারে এইগুলোর নাম দেওয়া হয় মালপিজিয়ান নালিকা। তো নালিকাগুলো কেমন থাকে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম, এরকম সুতার মতো, ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সুতার মতো নালিকা থাকে। এইরকম এই দিকে থাকতে পারে, আবার এই দিকেও থাকতে পারে। তো এই নালিকাগুলো মেইনলি হয় হলুদ বর্ণের। আমরা জানি যে কোনো রেচন পদার্থই, রেচনে সাধারণত যেসব পদার্থ উৎপন্ন হয় যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো মেইনলি হলুদ রঙের। যেমন বিভিন্ন প্রাণীর মূত্রের সাথে এগুলো নির্গত হয়, তাই মূত্র হয় হলুদ রঙের। তেমনি এই নালিকাটা যেহেতু রেচন অঙ্গ হিসেবে কাজ করে, সেজন্য এই নালিকাটাও হয় হলুদ রঙের। তো এই নালিকার গঠনটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এইটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম এবং বৃত্তাকার নালিকা। সাধারণত নালিকাগুলোর দৈর্ঘ্য হয় 25 মিলিমিটার এবং ব্যাস হয় 1 মিলিমিটার। তো এই নালিকাগুলোর ভেতরের গঠন যদি আমরা দেখতে চাই, এখানে তো খুবই ছোট জায়গা, আমি একটু বড় করে মানে জুম করে যদি দেখতে চাই, তাহলে কি রকম দেখতে পাবো? এটা মুছে আর একটু বড় করে দেই, এটা এই দিক দিয়ে আছে, আর এই নালিকাটা থাকে, তাহলে আমরা একটু বড় করে রাখি। এই জায়গাটাকে আমরা একটু বড় করে এইভাবে দেখি। নালিকার গঠনটা অনেকটা এই রকম পাওয়া যায়। এই বাইরের দিকে একটা দেখো পর্দা আছে, এই বাইরের দিকে নালিকাটা যে পর্দা দিয়ে আবৃত থাকে, এই পর্দাটাকে বলা হয় বেসমেন্ট পর্দা বা ভিত্তি পর্দা, বা ইংরেজিতে বললে বেসমেন্ট মেমব্রেন। এখন এই ভিত্তি পর্দার ভেতরের দিকে কিছু কোষ থাকে, এইরকম কিছু কোষ, এইরকম কোষ আছে। ধরো এখানে কোষ, কোষ, এইদিকে একটা কোষ। তো যেহেতু এইগুলো একটা কোষ, কোষে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, তাহলে নিউক্লিয়াস দিয়ে দেই। তো এই যে কোষগুলো আঁকলাম, এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াল কোষ।
এপিথেলিয়াল কোষের উপরের দিকে কিছু এইরকম মাইক্রোভিলাই থাকে, এরকম করে মাইক্রোভিলাই থাকে। আমি সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এই কোষগুলোর ভেতরের দিকে তাহলে এই রকম অনেক মাইক্রোভিলাই থাকে। এখন এই মাইক্রোভিলাইগুলো সব একসঙ্গে মিলে দেখো একটা ব্রাশের মতো গঠন তৈরি করেছে। যেরকম আমাদের টুথব্রাশ দেখতে পারো, টুথব্রাশের উপরে যেরকম ব্রাশ থাকে সেই রকম দেখো ব্রাশের মতোই ঠিক। তাই এই মাইক্রোভিলাইগুলোকে একসঙ্গে বলা হয় ব্রাশ বর্ডার। মানে এই যে জিনিসটা গঠন করেছে এইগুলো সবগুলোকে একসঙ্গে ব্রাশ বর্ডার বলে, এবং এইটা সাধারণত শাকনের কাজ করে থাকে। এখন দেখো তাহলে আমরা এই নালীটার দৈর্ঘ্য বরাবর ছেদ করলে নালীটার গঠন এইরকম দেখতে পাই, যে সাইড দিয়ে একটা পর্দা দিয়ে আবৃত থাকে, সেটাকে বলা হয় বেসমেন্ট পর্দা। তার ভেতরে যে কোষ থাকে সেইটাকে বলা হয় এপিথেলিয়াম কোষ বা এপিথেলিয়াল কোষ। তার নিচে কিছু মাইক্রোভিলাই থাকে যেগুলো একসঙ্গে মিলে ব্রাশ বর্ডার গঠন করে, এবং মাঝখানের জায়গাটা দেখো ফাঁকা। তো নালিকার এই মাঝখানে অবস্থিত ফাঁকা জায়গাটা বা ফাঁকা গহ্বরটা একে বলা হয় লুমেন। লুমেন। তো এটা আমরা নালিকাটাকে দৈর্ঘ্য বরাবর কাটলে এরকম দেখতে পাই বড় করে। আবার যদি প্রস্থ বরাবর কাটি, যেহেতু এটা বৃত্তাকার নালিকা, প্রস্থ বরাবর কাটলে আমরা কিন্তু গোল দেখতে পাবো। যেমন নালিকা, এইটা যদি নালিকা হয় প্রস্থ বরাবর যদি কাটি তাহলে প্রস্থচ্ছেদটা হবে গোল, এরকম এইরকম গোল প্রস্থচ্ছেদ। এখন আমরা বলছি বাইরেরটা হলো বেসমেন্ট পর্দা, তাহলে এইটা হলো বেসমেন্ট পর্দা। এরপরে আছে এপিথেলিয়াল কোষ, এইগুলো তাহলে এপিথেলিয়াল কোষ পাবো, এবং এপিথেলিয়াল কোষের পরে মাইক্রোভিলাই পাবো। এই মাইক্রোভিলাই গুলোকে একসঙ্গে বলা হয় ব্রাশ বর্ডার, এবং ভেতরে যে ফাঁকা জায়গাটা পাবো সেইটাকে বলা হয় লুমেন। তাহলে প্রস্থ বরাবর কাটলে আমরা এইরকম পাবো, আর দৈর্ঘ্য বরাবর কাটলে আমরা এইরকম পাবো। তাহলে এইটা হলো মোটামুটি ঘাসফড়িং এর ম্যালপিজিয়ান নালিকার গঠন। এখন ম্যালপিজিয়ান নালিকা কিভাবে কাজ করে সেইটা আমরা যদি দেখতে যাই, তো বন্ধুরা ম্যালপিজিয়ান নালিকার মেইন যে কাজটা হয় সেটা হয় এই জায়গাটাতে। তো এই জায়গাটা আমরা আর একটু ক্লিয়ার করে আঁকায় নেই, এই সেম জায়গাটাই আর একটু জাস্ট ক্লিয়ার করে আঁকাচ্ছি। এটা হলো তাহলে ভিত্তি পর্দা, তার নিচে এপিথেলিয়াল কোষ আছে, এবং তার নিচে মাইক্রোভিলাই এবং গহ্বর আছে তার ভিতরে। তো এর চারদিক দিয়ে আমরা জানি ঘাসফড়িং এর দেহের গহ্বর আছে, গহ্বরকে বলা হয় হিমোসিল। হিমোসিলের মধ্যেই ঘাসফড়িং এর রক্ত বা হিমোলিম্ফ থাকে। এখন এই হিমোলিম্ফের মধ্যে কিছু বর্জ্য পদার্থ থাকে যেগুলো এই নালিকার মধ্যে ঢুকে যায়, অর্থাৎ এই সব জায়গায় কিছু পদার্থ থাকে। তো এই গহ্বরটার মধ্যে বা হিমোলিম্ফের মধ্যে কি কি পদার্থ থাকে সেটা একটু দেখি। মেইনলি থাকে পটাশিয়াম ইউরেট, আর থাকে পানি, পানিকে আমরা ওয়াটার সেজন্য ডাব্লিউ দিয়ে লিখলাম, পটাশিয়াম ইউরেট পিইউ দিয়ে লিখলাম, এবং কিছু কার্বন ডাইঅক্সাইড থাকে CO2। তো এইগুলো এর ভেতরে ঢুকে যায়, অর্থাৎ নালিকার ভেতরে, মালপিজিয়ান নালিকার ভেতরে ঢুকে যায়। আর একটু আমরা বড় করে দেখাই। তাহলে এই পানি, পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাইঅক্সাইড এইগুলো সব নালিকার ভেতরে ঢুকে গেল। তাহলে ঢুকে সবগুলো একসঙ্গে মিলে বিক্রিয়া করে, বিক্রিয়া করে নালিকার ভেতরেই আবার পানি তৈরি করে, এর সাথে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, যেটাকে আমরা PB দিয়ে লিখলাম, সাথে ইউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে বন্ধুরা পানি, পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাইঅক্সাইড মিলে আবার পানি, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো পানি এবং পটাশিয়াম বাইকার্বনেট
আবারও ঘাসফড়িং এর গহ্বরে ফিরে আসে, বা ঘাসফড়িং এর গহ্বর আমরা জানি হিমোসিলে হিমোলিম্ফ থাকে, সেই হিমোলিম্ফের মধ্যে আবার ব্যাক করে। আর ইউরিক অ্যাসিডটা আমরা জানি ক্ষতিকর পদার্থ, তো ইউরিক অ্যাসিডটা এই নালিকার মধ্য দিয়ে এই মধ্যপৌষ্টিক নালীতে চলে আসে, এখান থেকে পশ্চাৎপৌষ্টিক নালীতে যায় এবং পশ্চাৎপৌষ্টিক নালীর শেষে মলাশয় এবং যে পায়ুছিদ্র থাকে তার মধ্য দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। তো এইভাবে তাহলে ঘাসফড়িং এর রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়। তো বিভিন্ন প্রাণীতে যেরকম রেচনের জন্য আলাদা অঙ্গ আছে, ঘাসফড়িং এর কিন্তু তাহলে আমরা দেখছি যে রেচনের জন্য বা রেচন পদার্থ নিষ্কাশিত হওয়ার জন্য আলাদা কোনো অঙ্গ নাই। এই মলাশয় হয়ে পায়ুছিদ্রর মধ্যে দিয়ে এই রেচন পদার্থগুলো নিষ্কাশিত হচ্ছে। তো বন্ধুরা, তাইলে আমরা মালপিজিয়ান নালিকা সম্পর্কে জানতে পারলাম। এইটাই হলো ঘাসফড়িং এর মেইন রেচনাঙ্গ। আরো কিছু রেচনাঙ্গ আছে, যেমন ইউরেট কোষ। ইউরেট কোষটা কি? ইউরেট কোষ হলো এক ধরনের স্নেহ জাতীয় কোষ বা চর্বি কোষ, অর্থাৎ ফ্যাট সেল। তো এই চর্বি কোষগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ইউরিক অ্যাসিড হিসাবে ইউরেট কোষের মধ্যে জমা থাকে। তাহলে মালপিজিয়ান নালিকা গেল, ইউরেট কোষ গেল, এবার আছে ইউরিকোজ গ্রন্থি। ইউরিকোজ গ্রন্থি কি? পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে শুধু দেখা যায়। পুরুষ ঘাসফড়িং এর জননতন্ত্রে একটা গ্রন্থি থাকে যেটার নাম হলো মাশরুম গ্রন্থি। তো ইউরিকোজ গ্রন্থি হলো পুরুষ ঘাসফড়িং এর জননতন্ত্রের মাশরুম গ্রন্থিতে থাকে। মাশরুম গ্রন্থির একদম সাইডেই কিছু লম্বা আকারের ইউরিকোজ গ্রন্থি থাকে, এবং যখন ঘাসফড়িং এর জননতন্ত্রের সময় পুংজনন কোষ বা শুক্রাণু দেহের বাইরে নির্গত হয়, তার সাথে সাথেই ইউরিকোজ গ্রন্থি থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে সেইগুলো দেহের বাইরে নির্গত হয়। জন্য ইউরিকোজ গ্রন্থিও ঘাসফড়িং এর রেচনতন্ত্রের একটা অংশ। এখন আছে নেফ্রোসাইট। আমরা জানি ঘাসফড়িং এর দেহের গহ্বরটা বা হিমোসিলটা 3টা পার্টে বিভক্ত। তো এই 3টা পার্টের মধ্যে উপরের দিকের পার্টটায় থাকে ঘাসফড়িং এর হৃদযন্ত্র, যেটা 7টা প্রকোষ্ঠ বিশিষ্ট এই রকম ছিল। মনে করে দেখো, হৃদপিণ্ডের পাশেই থাকে নেফ্রোসাইট কোষ। ধরলাম এইসব জায়গায় নেফ্রোসাইট কোষ আছে। নেফ্রোসাইট কোষগুলোর চারপাশেও তাহলে ঘাসফড়িং এর গহ্বর আছে, এবং তার মধ্যে ঘাসফড়িং এর রক্ত বা হিমোলিম্ফ আছে। তো হিমোলিম্ফ থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ নেফ্রোসাইট কোষগুলো সংগ্রহ করে সেইগুলো রক্তের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশন করে। তো নেফ্রোসাইটও তাহলে এক ধরনের রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আর কি? কিউটিকল। তো বন্ধুরা, ঘাসফড়িং যখন খুবই ছোট অবস্থায় থাকে, একদম বৃদ্ধি অবস্থায়, সেই শিশু ঘাসফড়িংটাকে বলা হয় নিম্ফ। তো সেই শিশু বা বৃদ্ধিরত ঘাসফড়িং বা নিম্ফ ঘাসফড়িং, সেইটার একটা কিউটিকল নির্মিত খোলস থাকে। ধরো এটা একটা ঘাসফড়িং শিশু অবস্থায়, তো এই চারদিকে একটা কিউটিকলের খোলস আছে। তো এই ঘাসফড়িং এর দেহের যেসব বর্জ্য পদার্থ থাকে তার মধ্যে কিছু বর্জ্য পদার্থ এই খোলসের সাথে জমা হয়। পরবর্তীতে যখন এই খোলসটা ঘাসফড়িং এর খোলস মোচন হয় বা খোলস ফেলে দিয়ে নতুন খোলস তৈরি হয়, তো এই খোলসটা ফেলে দেওয়ার সময় সেই বর্জ্য পদার্থগুলো খোলসের সাথে নিষ্কাশিত হয়। তো এইভাবে কিউটিকল ঘাসফড়িং এর রেচনাঙ্গ হিসেবে কাজ করে। তো বন্ধুরা, আজকে আমরা ঘাসফড়িং এর রেচনতন্ত্র সম্পর্কে আলোচনা করলাম। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, এবং পরবর্তী লেকচারটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।